নমস্কার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 বলতে গেলে আর কিছু ঘন্টা বাকি আছে, 23 তারিখ এবং 29 তারিখ। তার আগে আমরা একটা বিশ্লেষণ দেখে নেব। বিশ্লেষণ টিএমসি, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। টিএমসি যেহেতু শাসক দল, কি কি করেছে এই 15 বছরে এবং কি কি প্রতিশ্রুতি দিয়েছে এবং কি কি নেগেটিভ দিক আছে, এবং বিজেপির পজিটিভ এবং নেগেটিভ দিক, মানে প্রতিটা দলেরই নেগেটিভ এবং পজিটিভ দিক নিয়ে আমরা নিরপেক্ষভাবে আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তৃণমূলের 15 বছর সাফল্য বনাম কেলেঙ্কারি। দেখেন, লক্ষ্মীর ভাণ্ডার একটা প্রকল্প, সেখানে মহিলাদের আর্থিক ক্ষমতায়ন ও মাসে সরাসরি টাকা প্রদান করা হয়। পরিকাঠামো দেখতে গেলে বাংলার যে পাকা রাস্তা বা বাড়ি, বিদ্যুৎ সংযোগ, কন্যাশ্রী, যুবশ্রী, ছাত্রছাত্রীদের পড়াশোনা বা বেকার ভাতার ধারাবাহিকতা, এই সমস্ত কিছু কিন্তু বজায় রয়েছে। এবং তার সঙ্গে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ছিল, সব থেকে যে প্রকল্পটা আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে, সেটা হলো কন্যাশ্রী। খুবই ভালো একটা প্রকল্প। এবং রূপশ্রী প্রকল্প, এটাও কিন্তু যথেষ্ট ভালো। এছাড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য রূপশ্রী আর্থিক প্রদান করে থাকে। এবং এছাড়াও ওয়েসিস প্রকল্পের মাধ্যমে স্কলারশিপ দেওয়া হয় 9 থেকে 12 পর্যন্ত। এবং মাইনরিটি যারা আছেন তাদেরও কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে। অবশ্য এর হয়তো কয়েকটা পার্সেন্টেজ ব্যাপার সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে থাকে। নেক্সট আসছি স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী কার্ড একটা গুরুত্বপূর্ণ কার্ড বর্তমান সময়ের জন্য। প্রতিটি পরিবারের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়ে থাকে। বেসরকারি হাসপাতালে ওই কার্ডে কিন্তু সুবিধা পাওয়া যাচ্ছে। আমার জানাশোনা বহু মানুষ কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডে উপকৃত হয়েছে এবং এখনও হচ্ছে। তবে বিভিন্ন জায়গায় অনেক অভিযোগ থাকে যে অনেক জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড নিতে চায় না। এটাও যেমন ঠিক, তেমনি এটাও ঠিক, এই কার্ডের মাধ্যমে বহু মানুষের কিন্তু চিকিৎসা পরিষেবা পেয়েছে। তারপর আছে সবুজ সাথী। সবুজ সাথীতে আমাদের স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী থেকে থাকে তাদের কিন্তু সাইকেল প্রদান করা হয়, যার ড্রপ আউট রেটটা অনেক কমিয়ে দিয়েছে এই কারণের জন্য। তারপর পথশ্রী এবং রাস্তাশ্রীর মাধ্যমে গ্রামে যে প্রত্যন্ত এলাকার রাস্তাগুলি, সেগুলি কিন্তু যথেষ্ট ভালো কাজ হয়েছে এবং রাস্তাগুলি পাকা হয়েছে। আর সবথেকে বড় যে আরেকটি প্রকল্প হচ্ছে দুয়ারে সরকার। সরাসরি পরিষেবা পেতে মানুষের যাতে দৌড়াদৌড়ি করতে না হয়, তার জন্য সরাসরি পাড়ায় পাড়ায় ক্যাম্প করে কয়েক কোটি মানুষের সমস্যার সমাধান করা হয়েছে। এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে দুয়ারে সরকারে সাফল্য হয়নি, সাফল্য অর্জন করেনি, এটা কিন্তু কেউই অস্বীকার করতে পারবে না। বিভিন্ন পরিষেবা পেতে আমাদের বিভিন্ন রকম জায়গায় ঘোরাঘুরি করতে হতো, এসডিও, বিডিও বা ডিএম অফিসে। সেটা কিন্তু সরাসরি মানুষের কাছে এসে সে সমস্ত ক্যাম্পের মাধ্যমে, এই সমস্ত ক্যাম্পের মাধ্যমে সরাসরি মানুষ উপকৃত হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের আপনার বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, মানবিক ভাতা বলেন, বিভিন্ন রকম ভাতা কিন্তু প্রদান করে যাচ্ছে টিএমসি নেতৃত্বাধীন সরকার। নেক্সট দেখছি আমরা, অনেক ক্ষেত্রে ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। যেমন পঞ্চায়েত থেকে প্রশাসনিক ভবন, অনেক ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের কাজ না হওয়ার অভিযোগ এখানে রয়েছে। ঠিক তেমনি এখানে রয়েছে কেলেঙ্কারি, নিয়োগ কেলেঙ্কারি, এসএসসি টেট এবং পুরসভা নিয়োগে অযোগ্যদের চাকরি, যোগ্যদের বঞ্চনা, আমরা সবাই জানি। তারপর রয়েছে রাজনৈতিক হিংসা। সারা ভারতবর্ষের মধ্যে হয়তো আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি রাজনৈতিক হিংসা হয়। বোমাবাজি এবং পুলিশের নিরপেক্ষতা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে এখানে। তার পাশাপাশি রয়েছে অনুপ্রবেশ ইস্যু। সীমান্ত এলাকায় অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ এবং জনবিন্যাসের একটা পরিবর্তন। এখানে আমাদের রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টে একটা মতপার্থক্য রয়েছে যে অনেক জায়গায় কাঁটাতারের বেড়া নেই। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার অভিযোগ করে থাকে যে জমি জটের জন্যই কিন্তু এই কাঁটাতার দেওয়া যাচ্ছে না। তারপর আসছে কলকারখানা এবং শিল্পের অকাল, শিল্পের প্রস্থান। গত 15 বছর টাটা, ন্যানো, সিঙ্গুর থেকে শুরু করে ডানলপ, হিন্দুস্তান মোটর এবং অসংখ্য বড় মাঝারি কলকারখানা রাজ্য ছেড়ে চলে গেছে। এখানে 6000-এর বেশি কোম্পানি
পরিসংখ্যান অনুযায়ী 2011 থেকে 2026-এর মধ্যে কয়েক হাজার কোম্পানি তাদের অফিস বা ব্যবসা পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়েছে। বন্ধ চটকল ও চা বাগান। রাজ্যের ঐতিহ্যবাহী চটকল এবং উত্তরবঙ্গের চা বাগানগুলি ডুবছে, যার ফলে লক্ষ লক্ষ শ্রমিক আজ কর্মহীন হয়ে পড়েছে। শিক্ষিত যুবকদের ভিন রাজ্যে প্রস্থান। শ্রমিক রপ্তানির রাজ্যে পরিণত। আগে ভিন রাজ্য থেকে মানুষ বাংলায় কাজ করতে আসতো, আর আজ বাংলার রাজমিস্ত্রি থেকে শুরু করে আইটি ইঞ্জিনিয়ার সবাইকে কাজের খোঁজে কেরালা, বেঙ্গালোর বা দুবাই যেতে হচ্ছে। এখানে মেধা পাচার বলতে বোঝানো হয়েছে যে রাজ্যের প্রথম সারির শিক্ষিত ছাত্রছাত্রীরা এখানে স্থায়ী চাকরি না পেয়ে ভিন রাজ্যে গিয়ে অন্য রাজ্যের অর্থনীতিকে কিন্তু মজবুত করে তুলছে। এখানে আরেকটা অভিযোগ প্রায়ই শোনা যায়, রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প এখানে ঠিক মতন ইমপ্লিমেন্ট করে না। যেমন আয়ুষ্মান ভারত, সারা ভারতের মানুষ যেখানে 5 লক্ষ টাকার পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পায়, সেখানে রাজ্য সরকার এই প্রকল্প চালু করতে দেয়নি। ফলে রাজ্যের বাইরে যেমন ভেলোরে বা ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে গেলে বাংলার মানুষ সমস্যায় পড়ছেন। রাজ্যের মধ্যে থাকলে অনেক সময় স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে চিকিৎসা হচ্ছে, কিন্তু রাজ্যের বাইরে গেলে কিন্তু এই সুবিধা পাওয়া যাচ্ছে না। পিএম কিষাণ নিধি, শুরুতে কৃষকদের এই কেন্দ্রীয় প্রকল্পের টাকা পেতে অনেক দেরি হয়েছিল রাজ্য সরকারের আপত্তির কারণে। অবশ্য রাজ্য সরকার তার নিজস্ব প্রকল্প আছে, কৃষক বন্ধু, সেটাও কিন্তু প্রদান করে কৃষকদের। আজও অনেক কৃষক নথিপত্রর জটিলতায় এই বকেয়া টাকাটা পাচ্ছে না। তারপর আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রকল্পের নাম পরিবর্তন করা নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতের ফলে হাজার হাজার গরিব মানুষের বাড়ির টাকা আটকে আছে। তারপর 100 দিনের কাজের টাকাও কিন্তু এই পরিস্থিতি হয়ে রয়েছে, অনেক কাজ বন্ধ আছে। রাজনীতির লড়াইয়ে সাধারণ মানুষের মাথায় ছাদ পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়ছে। পরিচ্ছন্নতা ও পরিকাঠামো। স্বচ্ছ ভারত মিশনের মতন প্রকল্পগুলি অনেক ক্ষেত্রে সঠিকভাবে রূপায়িত হয়নি বা নাম বদলে দেওয়া হয়েছে, যা কেন্দ্রীয় সহযোগিতাকে ব্যাহত করছে। নিয়োগ দুর্নীতি ও স্তব্ধ প্রশাসন। স্থায়ী নিয়োগ নেই। দীর্ঘ সময় ধরে ডব্লিউবিপিএসসির পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে কোনো বড় স্বচ্ছ নিয়োগ হয়নি। যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আন্দোলন করছেন, আর টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, যা আদালতের নির্দেশে এটা কিন্তু প্রমাণিত হয়েছে। স্থায়ী পদের বদলে সিভিক বা অস্থায়ী, স্থায়ী সরকারি চাকরি বদলে সিভিক ভলেন্টিয়ার বা অস্থায়ী চুক্তিতে নিয়োগ করে যুবকদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যেটা বিরোধীরা বারবারই অভিযোগ করে থাকে। আরেকটা সমস্যা যেটা বিরোধীরা তথা বিজেপি যেটা অভিযোগ করে, যে উৎসব এবং পুজোয় বাধা। অভিযোগ ওঠে যে তোষণ রাজনীতির কারণে হিন্দুদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা বিসর্জনের সময় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে অসহযোগিতা বা বাধার সৃষ্টি করা হয়। আর অনুপ্রবেশ ও পরিবর্তন। সীমান্তবর্তী এলাকায় ব্যাপক অনুপ্রবেশের ফলে বাংলার যে জনবিন্যাস আছে সেটা হুমকির মুখে দাঁড়াচ্ছে, অর্থাৎ জনবিন্যাস পরিবর্তন হচ্ছে। এখানে দুর্নীতির অভিযোগ থাকলেও তৃণমূল সরকার জনকল্যাণমুখর কাজগুলিকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার মহিলাদের আত্মনির্ভর করতে এই প্রকল্পগুলির বড় ভূমিকা রয়েছে। দুয়ারে সরকারের মাধ্যমে প্রশাসন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছে, কিন্তু প্রশ্ন হলো এই ভাতার এই উন্নয়ন কি শিল্পের অভাবকে ঢেকে দিতে পারে, নাকি উন্নয়নের এই মডেলই তৃণমূলকে 2026-এর বৈতরণী পার করাবে? এরপর আসছি বিজেপির সংকল্পপত্র বা ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি। এখানে বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়েছে, আদৌ যদি সরকার আসে সেটা কতটা কার্যকর সেটা সময়ই বলবে। আমি আপনাদের সামনে এর ভালো দিক এবং এর নেগেটিভ দিকটা আমি তুলে ধরার চেষ্টা করব। এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণার ভাণ্ডার, যেটা 3000 টাকা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিল্পায়ন ও আইটি হাব তৈরির মাধ্যমে রাজ্যের বিপুল কর্মসংস্থান। সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ইডি-সিবিআই তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি। কেন্দ্রীয় স্বাস্থ্য বিমার সুবিধা প্রতিটি গরিব মানুষের দোরগোড়ায়। আয়ুষ্মান ভারত যে কার্ড রয়েছে, যেটা এতদিন রাজ্যে চালু হয়নি, সেটা চালু হবে। এবং কড়া সীমান্ত পাহারার মাধ্যমে অনুপ্রবেশ বন্ধ করা হবে। কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের বছরে 18,000 টাকা পর্যন্ত সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় আসলে ডিসেম্বরের মধ্যে রাজ্যের
সমস্ত শূন্য সরকারি পদে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে, কোনো কাটমানি বা দালাল রাজ থাকবে না। আরও প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতা আসার পর খুব অল্প সময়ের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা ডিএ সমস্যা স্থায়ী সমাধান করবে। প্রায় একটা সমস্যার সৃষ্টি হয়, রাজ্য সরকার অনেক সময় রাজ্য কর্মচারীদের ঠিকমতো ডিএ প্রদান করে না, যার জন্য বারবার আন্দোলনও হয়েছে। তো এখানে একটা প্রতিশ্রুতি যেটা দিয়েছে যে সপ্তম পে কমিশন লাগু করবে। পিএসসি ও এসএসসি সার্ভিস কমিশনকে, স্কুল সার্ভিস কমিশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে মেধার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা প্রদান। কেজি থেকে পিজি পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা এবং প্রতিটি নাগরিকের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত, আগে যেটা বললাম স্বাস্থ্য বিমা। আর এখানে চাকরির প্রস্তুতির জন্য প্রত্যেককেই 3,000 টাকা করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। আরও প্রতিশ্রুতি দিয়েছে যে বিজেপি সরকারে আসলে সমস্ত মহিলাদের জন্য রাজ্য সরকারি বাসে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে হবে। আর অভয় বাহিনী গঠিত হবে প্রত্যেক ব্লকে খুব সম্ভবত। মহিলাদের সুরক্ষা বা তাৎক্ষণিক সহায়তার জন্য রাজ্য পুলিশের একটি বিশেষ ডেডিকেটেড বাহিনী গঠন করা হবে অভয় বাহিনী নামে। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে শিলিগুড়ি এবং কলকাতায় নতুন আইটি পার্ক গঠন হবে এবং উত্তরবঙ্গে এইমস বা তাজপুরে যাই হোক উন্নতি করবে। আরও বলেছে এখানে ডিসেম্বরের মধ্যে সমস্ত শূন্যপদ স্থায়ীভাবে নিয়োগ হবে। তবে এখানে বলা প্রয়োজন, অনেক যে প্রকল্প রয়েছে রাজ্য সরকারি, সেই প্রকল্প সম্বন্ধে এটাও বলেছে যে কোনো প্রকল্প বন্ধ হবে না। কিন্তু এত কিছু প্রতিশ্রুতির আড়ালেও কিছু প্রশ্ন কিন্তু এখানে থেকেই যাচ্ছে। প্রশাসনিক জটিলতা এবং আইনি প্রক্রিয়ার কারণে মাত্র কয়েক মাসের মধ্যে লক্ষ লক্ষ নিয়োগ করা কার্যত অসম্ভব বলে মনে হয়, কারণ ডিসেম্বরের মাধ্যমে সমস্ত শূন্যপদ নিয়োগ একটা অসম্ভব ব্যাপারই বলে মনে করা হয়। নতুন সরকার যে দুর্নীতিমুক্ত হবে তার গ্যারান্টি কোথায়? মানুষ একে প্রায়ই কিন্তু ওয়াশিং মেশিনের রাজনীতি বলে কটাক্ষ করে থাকে। দলবদল একটা ইস্যু রয়েছে, অনেক পুরনো নেতা টিএমসি নেতা বিজেপিতে যোগ দেওয়ার ফলে দলের স্বস্ব যে ভাবমূর্তি সেটা নিয়েও একটা ভোটারদের একাংশের অভিযোগ রয়েছে কিন্তু এখানে। এবং অন্য অন্য রাজ্যে যেমন ব্যাপক দুর্নীতি আছে, বিভিন্ন দুর্নীতির সঙ্গেও কিন্তু এও নিয়েও জড়িত আছে বিজেপি। আর একটা সমস্যা যেটা রয়েছে যে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী কে হবে তার মুখটা কিন্তু বিজেপি এখনও পর্যন্ত ঠিক করতে পারেনি। অবশ্য এখানে বিজেপির নেতা অমিত শাহ বলেছে যে বাঙালিই মুখ্যমন্ত্রী হবে, কিন্তু অল্টারনেটিভ কে হবে, যেমন মমতা ব্যানার্জির একটা ফেস রয়েছে, তার বিপরীতে বিজেপি কিন্তু এখনও পর্যন্ত কোনো ফেসকে প্রতিষ্ঠা করতে পারেনি বাংলার জন্য। অবশ্য এখানে অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছে যদি ওরা ক্ষমতায় আসে তাহলে বাঙালি মুখ্যমন্ত্রী হবে। বিজেপি এখানে বলছে কেবল টাকা নয়, সম্মান আর সুবিধাও দেবে। এখানে একটা নারী নিরাপত্তা একটা বড় ইস্যু করেছে তারা। মহিলাদের জন্য ফ্রি বাস আর 3,000 টাকার এই সংকল্পে কি বাংলায় পরিবর্তন আনবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লক্ষ্মীর ভাণ্ডারের কাছে এই প্রতিশ্রুতি ফিকে হয়ে যাবে? সপ্তম বেতন কমিশন কি সরকারি কর্মচারীদের মন গলাতে পারবে? আপনার এলাকা কি গেরুয়া নাকি সবুজ? কমেন্টে আপনার মতামত জানাবেন। আরও কিছু আশঙ্কা রয়েছে, যেমন ইউসিসি বাস্তবায়ন 6 মাসের মধ্যে বলেছে বিজেপি আসলে ইউসিসি লাগু করবে। এর মাধ্যমে কিন্তু এটা অভিন্ন দেওয়ানবিধি, সবার জন্য এক আইন বলতে গেলে। এখানে কিছু সম্প্রদায়ের মধ্যে সংশয় সৃষ্টি করতে পারে। এবং এখানে রাজ্য বিজেপি এবং আদি কর্মী বনাম নব্য কর্মীদের মধ্যে প্রায় একটা লড়াই কিন্তু প্রকাশ্য আসতে দেখা যায়। এবং এখানে সংখ্যালঘুদের মধ্যে একটা এনআরসি ইস্যু নিয়ে, একটা রাজ্যের একটা বড় অংশে এনআরসি ইস্যু নিয়ে সংখ্যালঘুদের মধ্যে বিশেষ করে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে বা রয়েছে আতঙ্ক। এরপর আসছি সিপিআইএমের কথায়, যারা দীর্ঘ 35 বছর বাংলাকে শাসন করেছে তাদের কথাই। বামেদের প্রত্যাবর্তন, নতুন প্রজন্মের হাত ধরে বিকল্প রাজনীতি, স্বস্ব ভাবমূর্তি, দুর্নীতি ও শিক্ষিত তরুণ নেতৃত্বের যেমন মীনাক্ষী, সৃজন বা দীক্ষিতের ওপর ভরসা করতে চাইছে। শিল্পই লক্ষ্য, সিঙ্গুর বা শালবনির মতন বড় বড় শিল্প ফিরিয়ে এনে
স্থায়ী কর্মসংস্থান তৈরি করা। অবশ্যই কিন্তু এখানে একটা স্থায়ী কর্মসংস্থান দরকার বলে মনে হয়। একটা বড় ইস্যু রয়েছে এই কর্মসংস্থান নিয়ে, কারণ 2011 সালের থেকে এপ্রিল মাসে 2025 সাল পর্যন্ত 31 তারিখে পর্যন্ত টোটাল 6,688টি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে তাদের অফিস কিন্তু গুটিয়ে নিয়েছে। এবং 2017 থেকে 18 এই অর্থবর্ষরে এই সংখ্যাটি ছিল প্রায় 1027টি কোম্পানি। তারপর আসছে গণতান্ত্রিক অধিকার। পঞ্চায়েত ও লোকাল বডি নির্বাচনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। শিক্ষা ও স্বাস্থ্য, সরকারি স্কুলে ও হাসপাতালে মান উন্নয়ন করে সাধারণের নাগালের মধ্যে আনা। সাধারণের বিকল্প কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে কাজের ব্যবস্থা করা। এই পরিযায়ী শ্রমিকদের একটা বড় ইস্যু কিন্তু পশ্চিমবঙ্গের ভোটে দেখা যায়। বিভিন্ন মানুষ যারা যায় এখান থেকে নিজের পরিবার পরিজন ছেড়ে তারা বিভিন্ন রাজ্যে কাজে যায় সামান্য কিছু টাকা উপার্জনের জন্য। এটা যদি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেই কোনো ইন্ডাস্ট্রি করে কর্মসংস্থান করা যায় তাহলে খুব ভালো হয়, এই বলে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদের ভোট প্রচার করে। স্বচ্ছ ও শিক্ষিত মুখ, মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন, দীশপিতা ধরের মতো নতুন প্রজন্মের নেতারা শিক্ষিত এবং সাবলীল বক্তা। তাদের বিরুদ্ধে এখনও কোনো দুর্নীতির অভিযোগ নেই, যা সাধারণ ভোটারদের আকর্ষণ করছে। এখানে একটা সিপিএমের অভিযোগ ছিল, তারা প্রবীণ যারা হয়ে গেছে তাদেরই বারবার সামনে নিয়ে আসছে, সেজন্য এখন যারা নতুন মুখ তাদেরই এখন সামনে ধরার চেষ্টা করছে। সাতটা মেজরিটি ও শিল্পর দাবি, সিপিএমই একমাত্র দল যারা সরাসরি বলছে টাকা নয়, আমাদের স্থায়ী কাজ আর কলকারখানা চাই। সিঙ্গুর বা শালবনী উদাহরণ দিয়েও তারা শিল্পায়নের পথ দেখাচ্ছে। অবশ্যই এখানে কিন্তু বিরোধী যতগুলো দল আছে তারা সবাই কিন্তু এই একটাই দাবি নিয়েই বিশেষ করে দাবি দেখাচ্ছে বা একটা দাবি জোরালোভাবে রাখছে যে আমাদের কর্মসংস্থান চাই এবং আমাদের কলকারখানা চাই, আমাদের ইন্ডাস্ট্রি চাই, যাতে এত মানুষ পরিযায়ী মানুষ যেন রাজ্যের বাইরে না যায়, তারা রাজ্যের থেকেই তাদের কাজগুলো করতে পারে। নিচু তলার মানুষের লড়াই, ইনসাফ যাত্রা বা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারা মানুষের হকের লড়াই, যেমন নিয়োগ দুর্নীতি বিরোধী আন্দোলন সব থেকে বেশি রাস্তায় নেমে করেছে। আরেকটা এর প্লাস পয়েন্ট আছে যে সম্প্রতি বামেদের বড় অর্থ হলো তারা ধর্ম বা জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের রুজিরুটির কথা বলে থাকে। সেজন্যই হয়তো দীর্ঘ 35 বছর তারা ক্ষমতায় থেকেছে পশ্চিমবঙ্গে। বুদ্ধিজীবী মহলের সমর্থন রয়েছে অনেকাংশে। শিক্ষক, অধ্যাপক এবং সমাজের একাংশ শিক্ষিত ভোটারদের কাছে বামেদের স্বচ্ছ রাজনীতির একটা আলাদা গ্রহণযোগ্যতা এখনও পর্যন্ত কিন্তু রয়েছে। এখানে বেশ কিছু অসুবিধা এবং চ্যালেঞ্জ রয়েছে সিপিএমের কাছে। 34 বছরের দীর্ঘ শাসন এবং তিক্ত স্মৃতি আজও মানুষের মনে, যারা বয়স্ক মানুষ বিশেষ করে 34 বছরের শাসনের শেষ দিকের বন্ধ কালচার, অচলাবস্থা এবং মরিচঝাঁপি বা নন্দীগ্রামের মতন ঘটনার স্মৃতি টাটকা রয়েছে বয়স্ক ভোটারদের একটা বড় অংশ। এখানে সেই ভীতি এখনও সেই ভীতি কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। সাংগঠনিক দুর্বলতা, একসময় দুর্জয় সাংগঠনিক শক্তি এখন তলানিতে। বহু মানুষ, বহু জেলার বুথ স্তরে এজেন্ট দেওয়ার মতন কর্মীও তাদের কিন্তু বর্তমান সময়ে নেই। ভোট ব্যাংক উদ্ধার, বামেদের একটা বড় অংশ ভোট বিজেপিতে চলে গেছে, সেই ভোট ফিরিয়ে আনা তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এই কথা কিন্তু একদমই সঠিক। বামেদের ম্যাক্সিমাম ভোট প্রায় 90% ভোটই কিন্তু চলে গেছে বিজেপির অধীনে। তারা সরাসরি বিজেপিকে সাপোর্ট করে। বিজেপি তৃণমূল দৌরাত্ম্যে কোণঠাসা হয়ে পড়েছে বর্তমানে। এক সময়কার শাসন করা রাজনৈতিক দল সিপিএম, বাংলার রাজনীতি এখন তৃণমূল বনাম বিজেপি, এই দুই মেরুতে ভাগ হয়ে গেছে। হয় বিজেপি না হলে তৃণমূল, এরকম টাইপের হয়ে গেছে। আর অনেক দলও আছে সিপিএম, আমি যে 4টে দল নিয়ে আলোচনা করছি, এছাড়াও আরও দল আছে, যেমন আইএসএফ আছে, হুমায়ুন কবির একটা দল করেছে জনতা উন্নয়ন পার্টি। এরা কত কি সিট পাবে সেটা সময়ই বলবে, কিন্তু মেন যে দুটি মেরুতে ভাগ হয়ে গেছে বাংলার রাজনীতি, একটা হলো বিজেপি আর একটা হলো টিএমসি। এই লড়াইয়ের মাঝে নিজেদের তৃতীয় শক্তি হিসাবে প্রমাণ করা খুবই কঠিন হয়ে পড়েছে সিপিএম এর কাছে। কংগ্রেসের ভূমিকা গ্রামীণ বাংলার নির্ভরযোগ্য হাত। আঞ্চলিক শক্তি, মালদা মুর্শিদাবাদের মতন জেলায় নিজেদের ভিত শক্ত রাখা। সংখ্যালঘু ও শ্রমিক স্বার্থে, সংখ্যালঘু ও গ্রামীণ শ্রমিকদের স্বার্থ রক্ষা সোচ্চার হয়। যদিও ভারতে, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে কংগ্রেস কিছুটা দুর্বল হয়ে পড়েছে একসময়।
প্রবল শক্তিশালী কংগ্রেস। তবুও কংগ্রেস কিন্তু কখনোই অপ্রাসঙ্গিক নয় এবং একটা বৃহৎ শক্তি কংগ্রেসের রয়েছে এবং সারা ভারতবর্ষে তাদের সংগঠন কিন্তু রয়েছে। এখানে কিন্তু সংখ্যালঘু ও শ্রমিক স্বার্থ রক্ষা, সংখ্যালঘু ও শ্রমিকদের, গ্রামীণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় তারা সোচ্চার হয়ে থাকে। ধর্মনিরপেক্ষতা, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই করে সাম্প্রতিক রাজনীতি বজায় রাখা। জাতীয় স্তরে প্রভাব রয়েছে কংগ্রেসের। কংগ্রেস যেহেতু একটা জাতীয় দল, কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বাংলা মানুষের অধিকার আদায়ে সরব কিন্তু হতে পারে এই কংগ্রেস। মালদা এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে কংগ্রেস এখনও গভীর আবেগ এবং ভোট ব্যাংক রয়েছে। গনি খান চৌধুরী উত্তরসূরি হিসাবে মানুষের মনে কংগ্রেসের জন্য একটা আলাদা শ্রদ্ধা রয়েছে। ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি, কংগ্রেসের রাজনীতি সবসময় সব ধর্ম এবং সাম্প্রদায়িক মানুষকে একসাথে নিয়ে চলার বার্তা দেয়, সেটা অতীতেও তাই হয়েছে। চরম মেরুকরণের রাজনীতিতে তারা ক্লান্ত, তারা কংগ্রেসকে একটি শান্ত বিকল্প হিসাবে দেখে থাকে। সংখ্যালঘু ভোট ব্যাংক, রাজ্যের একটা বড় অংশের সংখ্যালঘু ভোটার তারা তৃণমূলের কাজে অসন্তুষ্ট, কিন্তু বিজেপিকে বিকল্প মনে করে না। তাদের কাছে কংগ্রেস এখনও প্রথম পছন্দ। জাতীয় স্তরের গুরুত্ব রয়েছে। দিল্লিতে সরকার গড়ার ক্ষেত্রে কংগ্রেসের গুরুত্ব অপরিসীম, তাই জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেসের প্রাসঙ্গিকতা অন্য দলগুলির থেকে অনেক অনেক বেশি। আলোচনাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এখানে কংগ্রেসের কিছু অসুবিধা এবং চ্যালেঞ্জ রয়েছে। উচ্চ নেতৃত্বের গুরুত্বের অভাব, অভিযোগ ওঠে যে কংগ্রেসের কেন্দ্র নেতৃত্ব, দিল্লির নেতারা পশ্চিমবঙ্গ নিয়ে খুব একটা গুরুত্ব দেয় না, ফলে স্থানীয় কর্মীরা অনেকটা মনোবল হারিয়ে ফেলে। এখানে অনেক সময় দেখা যায় বামেদের সঙ্গে জোট হবে কিংবা তৃণমূলের সাথে কোনো সমঝোতা হবে কিনা, এই ধোঁয়াশার কারণে সাধারণ মানুষটা অনেকটা বিভ্রান্ত হয়ে পড়ে। আবার অনেক সময় অভিযোগ ওঠে যে রাজ্যে এরা বিরোধিতা করছে, কিন্তু সেন্ট্রালে যখন যায় তারা কিন্তু ওই ইন্ডি যে জোট আছে সেখানে কিন্তু একসঙ্গে কাজ করে। এই অভিযোগটা অনেক সময় কিন্তু উঠে থাকে। কর্মীশূন্য সংগঠন, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে কংগ্রেসের সংগঠন এখন নামমাত্র। অনেক জায়গায় কর্মীরা তৃণমূলে নয়তো বিজেপিতে যোগ দিয়েছে। আর এখানে মূলত দুটি দলই বাংলায় প্রাধান্য পাচ্ছে, একটা হলো টিএমসি আর একটা হলো বিজেপি। আর এখানে একটা সবথেকে গুরুতর অভিযোগ ওঠে যে পরিবারতান্ত্রিক রাজনীতির অভিযোগ। বিরোধীরা প্রায়ই কংগ্রেসকে পরিবারতান্ত্রিক দল বলে আক্রমণ করে, যা নতুন প্রজন্মের ভোটারের কাছে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলে। রাজনীতি মানেই শুধু প্রতিশ্রুতি নয়, বরং মানুষের অধিকারের লড়াই। দিন শেষে ভোট আপনার, ভবিষ্যৎ আপনার। আপনি কি বর্তমানের প্রকল্পগুলিতে ভরসা রাখবেন, নাকি পরিবর্তনের ঝুঁকি নিয়ে নতুন কাউকে সুযোগ দেবেন? 2026-এ বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চান? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার যুক্তি দেবেন। এখনও কিন্তু অনেক সংখ্যালঘুরা টিএমসিকে সাপোর্ট করে, সেক্ষেত্রে বিজেপি অনেকটাই পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে ভোট কাটাকাটিতে অনেক সময় অন্য দল জিতে যায়। আপনার কি মনে হয় পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিশ্লেষণের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়।